প্রবলেম 4। আমাদের এই অঙ্কটা গত ক্লাসে আমরা যে 5 নম্বর অঙ্ক করাইছিলাম, সেই অঙ্কটা আর এই অঙ্কটা রেওয়া মিলটা দেখবেন একই রকম। প্রায় একই ধরনের 90% একই রকম রেওয়া মিলটা। এখানে শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের একটু ভিন্নতা আছে, আমরা সেই অনুযায়ী অঙ্কটা করব। যারা গত ক্লাসটা করছেন দেখবেন রেওয়া মিলটা একই রকম আছে এখানে। The following is the trial balance of Madhumati Limited on December 31, 2016. Account title debit credit দেওয়া আছে ক্যাপিটাল 30,000 টাকা, পার্চেজ অ্যান্ড সেলস ইনভেন্টরি, আদার এক্সপেন্স, ওয়েজেস, ইনভেস্টমেন্ট, জেনারেল রিজার্ভ, প্লান্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়াবল, গুডস আউট অন কনসাইনমেন্ট। দেখেন এই যে গুডস আউট অন কনসাইনমেন্ট এই কথাটা গত ক্লাসেও ছিল। এটা বলছিলাম চালানি হ্যাঁ। কারবারে প্রেরিত পণ্য। এটা চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা যদি শুধু রেওয়া মিলে থাকে তাহলে আমরা বলছিলাম কারেন্ট অ্যাসেটে যাবে। আর এটা সমন্বয় থাকতে পারে, যে সমন্বয়টা আমাদের এই অঙ্কে আছে 6 নম্বর সমন্বয়। সমন্বয় থাকলে কোথায় কি দেখে যাবে আমরা অঙ্কের ভিতরে আরো আলোচনা করব। ক্যাশ অ্যাট ব্যাংক, ট্যাক্সেশন, প্রভিশন, ইনভেস্টমেন্ট ইনকাম, ট্যাক্স পেইড, রিটেন আর্নিংস, অ্যাডজাস্টমেন্ট দিয়ে আছে এন্ডিং ইনভেন্টরি। তারপরে হচ্ছে আপনার দেখেন 2 নম্বরে সেলস ইনক্লুড টাকা 3200, গুডস অন সেলস অর রিটার্ন, কস্ট প্রাইস দেওয়া আছে। 2 নম্বর বলছে সেলস ইনক্লুড 3200 গুডস অন সেলস অর রিটার্ন, মানে বিক্রয়ের মধ্যে 3200 টাকা বিক্রয় ফেরত অন্তর্ভুক্ত আছে। আর যার কস্ট প্রাইস ব্যয় মূল্যটাও দেওয়া আছে, একটা নতুন বিষয় আপনাদের কাছে, যে বিক্রয় ফেরত তার আবার ব্যয় মূল্যটা দেওয়া আছে, কস্ট প্রাইসটা দেওয়া আছে। মেক প্রভিশন অফ 20% অন অ্যাকাউন্ট রিসিভেবল ফর ব্যাড ডেপ্ট, ট্যাক্সেশন প্রভিশন বৃদ্ধি পাবে 5,000 টাকা, প্রপোজ ডিভিডেন্ড 10%, গুডস অন কনসাইনমেন্ট সোল্ড ফর টাকা 900, সাবজেক্ট টু কমিশন ফর এজেন্ট ওয়াজ 5%। ওই যে কনসাইনমেন্টের যে অঙ্ক মানে বিষয়টা ওর সম্পর্কিত আমাদের একটা সমন্বয় আছে, এই যে সমন্বয়টা দেওয়া আছে, যদি সমন্বয় থাকে তাহলে এই সমন্বয় থাকবে, না থাকলে কোনো সমন্বয় থাকবে না। এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করতে বলছে, রিটেন আর্নিং চাই নাই, তারপরেও আমরা ওয়ার্কিং হিসেবে এটা আমাকে করে করে দিতে হবে। এখন প্রথমে আমরা যেভাবে ছক কাটি সেভাবে ছক কেটে রেভিনিউ হিসেবে সেলস এর মান 36,310। ওকে দেখেন, আমরা আগে সেলস কে কি করতাম, সরাসরি সেকেন্ড কলামে নিতাম, কিন্তু সেলস এর ভিতর সমন্বয় নাম্বার 2-তে সেলস ইনক্লুড বলা আছে 3200। সেলস এর থেকে সেলস রিটার্ন বাদ যায়, তাহলে আমরা লিখবো সেলস ফার্স্ট কলামে 36,310 মাইনাস সেলস রিটার্ন 3200, মাইনাস করে আমরা সেকেন্ড কলামে দেবো, এটার নাম হচ্ছে নিট সেলস। ঠিক আছে, সেলস 36,310 মাইনাস সেলস রিটার্ন 3200, এটা বাদ দিলে আমরা নিট সেলস পাবো। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এইবার আসেন, আহ এখানে আমাদের বাদ দিতে হয় কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ইনভেন্টরি আমরা দেবো, উপরে দেখেন ইনভেন্টরি 1/1/2016 আছে 2720 টাকা। এর সাথে পার্চেজ আমরা যোগ করি, পার্চেজ আছে প্রথমে 29,620 টাকা, পার্চেজ যোগ করার পরে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করব। প্রত্যক্ষ খরচ দেওয়া আছে দেখেন, হচ্ছে আপনার ওয়েজেস, ওয়েজেস আছে 820 টাকা। না ওয়েজেস 820 না, ওয়েজেস আছে 4,100। এটা আমরা যোগ করব, যোগ করে বাদ দেবো ক্লোজিং ইনভেন্টরি। এখানে একটু খেয়াল করি, আমরা ক্লোজিং ইনভেন্টরিতে কাজটা কি একটু খেয়াল করি। ক্লোজিং ইনভেন্টরিতে 10,090 টাকা আছে, কিন্তু এখানে দেখেন বিক্রয় ফেরতের পাশে যে কস্ট প্রাইসটা আছে, এই নোটটা আপনারা লিখে রাখেন খাতা যদি থাকে, যে বিক্রয় ফেরত বা সেলস রিটার্নের পাশে যদি কস্ট প্রাইস থাকে সেক্ষেত্রে ক্লোজিং ইনভেন্টরির সাথে যোগ করতে হবে। নিয়মটা লিখে রাখেন বা নোটটা লিখে রাখেন যাদের কাছে খাতায় আছে, যে সেলস রিটার্নের সাথে যদি কোনো কস্ট প্রাইস থাকে তাহলে কস্ট প্রাইসটা ক্লোজিং ইনভেন্টরির সাথে যোগ করতে হবে। সেলস রিটার্নের সাথে যদি কোনো কস্ট প্রাইস থাকে তাহলে সেই কস্ট প্রাইসটি ক্লোজিং ইনভেন্টরির সাথে যোগ করতে হবে। লেখছেন নোটটা কি আপনারা লেখছেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ লিখছে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি হিসেবে কত টাকা বাদ যাবে বলেন তো, 10,090 প্লাস 2500, মোট 12,590। বুঝা গেছে? হ্যাঁ। 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 তো দেখেন আমরা যেই কথা সেই কাজ করছি, যতটুকু বললাম একটু খেয়াল করেন। গ্রস প্রফিট পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলেন, আমি যতটুকু বলছি সেই অনুযায়ী সলিউশনটুকু সামনে দিছি দেখেন।
কোনো সমস্যা আছে দেখেন? না ভাইয়া। এবার আসি হ্যাঁ, লেস। এটা যোগ হবে কেন? এখানে বিক্রয় ফেরত বলতে কি বোঝাচ্ছে? বিক্রয় করছিলা সেখান থেকে ফেরত আসছে। তো বিক্রয় করেছিলা সেই পণ্যটা অবশ্যই তোমার আগে থেকে তোমার কাছে ছিল বা ক্রয় করা ছিল। সুতরাং যেটা বিক্রি করে দিছিলা সেটা তোমার কাছে ফেরত আসলে তোমার মজুদ বাড়তেছে। মনে করো তুমি মোবাইল, তোমার কাছে আগে থেকে মোবাইল কেনা ছিল, সেই মোবাইলটা তুমি বিক্রি করতেছো। তাহলে মোবাইল যখন কেনা ছিল তোমার কাছে ওইটা সম্পদ ছিল, তাহলে ওইটা তুমি যখন বিক্রি করতেছো তোমার কাছ থেকে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু যখন ওটা রিটার্ন চলে আসছে তোমার কাছে তাহলে সেই ক্রয় মূল্যটা বা সেই সম্পদটা তোমার কাছে আবার আসতেছে। আসলে তোমার আবার মজুদের পরিমাণ এখানে এই জন্য বাড়বে। ও আচ্ছা, ঠিক আছে। দেখি সব অঙ্কেই। হ্যাঁ, সব অঙ্কে, এই অঙ্কের জন্য তা তো না। আমি তো বলছি সব অঙ্কের জন্য, যে বিক্রয় ফেরতের পাশে কস্ট প্রাইস থাকলে, কস্ট প্রাইস দেওয়া হ্যাঁ, থাকলে অমনি যোগ করব। সেটা ক্লোজিং ইনভেন্টরি কে ঠিক বাড়াবে। হুম। ঠিক আছে। লেস অপারেটিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স এখানে একটাই আছে 3 নম্বর সমন্বয়ে, মেক প্রভিশন 20% অ্যাকাউন্ট রিসিভেবল ফর ব্যাড ডেপ্ট, অনাদায়ী পাওনা, ব্যাড ডেপ্ট তৈরি করো। তাহলে দেনাদারের উপর আমরা ব্যাড ডেপ্ট তৈরি করবো। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 14,200। এখানে একটু কথা বলি, খেয়াল করতে হবে। বিক্রয় ফেরত আছে 2 নম্বর সমন্বয়ে, বলো তো বিক্রয় ফেরতে যাবে দেখি, বলতে পারবা বিক্রয় ফেরতে যাবে দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ক্রয় না, ফেরত ক্রেডিট। সেলস সেল রিটার্ন ডেবিট ডেবিট। অ্যাকাউন্ট সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করা হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কমবে, বিক্রয় ফেরত হলে অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে? কমবে। তাহলে এখানে আমাদের তাই লেখা হবে অ্যাকাউন্ট রিসিভেবল 14,200 থেকে 3200 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে তার উপর 20% ব্যাড ডেট কাটতে হবে। দেখো কতটা বুঝতে পারছো কিনা? অ্যাকাউন্ট রিসিভেবল 14,200, সেইখান থেকে বাদ যাবে কত? 3200, যেটা সেলস রিটার্ন, এটা বাদ দিয়ে তার উপর 20% কি কাটতে হবে? ব্যাড ডেপ্ট। বুঝা গেছে কথা? হ্যালো? হ্যাঁ, জি ভাই বুঝছি। আচ্ছা, একটাই আমাদের সেলিং এক্সপেন্স ছিল, এরপরে যাব আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আমার মনে হয় এখানে কোনো খরচ দেওয়া নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আমার মনে হয় কোনো খরচ নাই, তোমাদের চোখে কি পড়ে? না। না, দেখো অনেকে আদার এক্সপেন্স নিয়ে কনফিউশনে থাকো। আদার এক্সপেন্স, আদার রেভিনিউ, এগুলো নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স। তবে আদার এক্সপেন্সের জায়গায় যদি সান্ড্রি এক্সপেন্স থাকতো তাহলে সেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে ধরতে পারতাম, ঠিক আছে? হ্যাঁ। সুতরাং আমাদের সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ মিলে একটাই খরচ আছে, ব্যাড ডেপ্ট। এখানে আমরা দেখো এই যে 2200 টাকা আসছে ব্যাড ডেপ্ট, এটা সেকেন্ড কলামে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ নাই। এবার উপরে 9,260 থেকে 2200 টাকা আমরা বাদ দেবো, বাদ দিলে পাইছি 7,060। 7,060 হচ্ছে আমাদের নিট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকাম এর সাথে নন অপারেটিং ইনকাম যোগ করতে হয়, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। নন অপারেটিং ইনকাম অঙ্কে আছে, খেয়াল করো তো। ইনভেস্টমেন্ট ইনকাম আছে। হ্যাঁ, নন অপারেটিং ইনকাম হিসেবে আমাদের বিনিয়োগের আয় আছে, দেখো 620 টাকা, ইনভেস্টমেন্ট ইনকাম 620 টাকা। সো এটা আমরা যোগ করব, আর নন অপারেটিং এক্সপেন্সে বাদ দেবো আদার এক্সপেন্স। এছাড়া অঙ্কে কোনো ইনকাম ট্যাক্স নাই, আছে? না। নাই। সুতরাং আমরা এগুলা বাদ দিলে দেখো, ও একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অঙ্কে প্রফিট অন কনসাইনমেন্ট, অর্থাৎ কনসাইনমেন্টের একটা বিষয় ছিল। নন অপারেটিং ইনকাম আমরা যেমন এই দিছি তোমাকে, ইনভেস্টমেন্ট ইনকাম দিছি। আর একটা বিষয় আমাদের এখানে ইনকাম বা এক্সপেন্স আসবে, একটু খেয়াল করি আমরা, যেটা আলোচনা করতে চাইছিলাম ভুলে গেছি। যে গুডস আউট অন কনসাইনমেন্ট, একটু খেয়াল করি সবাই। এই যে গুডস আউট অন কনসাইনমেন্ট, এটা তো শুধু যদি রেওয়া মেলে থাকে, আমি কিন্তু একই কথা রিপিট করতেছি বারে বারে, যে গুডস আউট অন কনসাইনমেন্ট এইটা শুধুমাত্র যদি রেওয়া মেলে থাকে তাহলে সেটা সরাসরি কারেন্ট অ্যাসেট পাশে বসবে। যদি এই সংক্রান্ত কোনো সমন্বয় থাকে, যেমন এখানে সমন্বয় আছে, এই সমন্বয়টা এই সংক্রান্ত সমন্বয় থাকলে এটাই থাকবে, এর বাইরে কোনো সমন্বয় থাকে না।
যদি এই সমন্বয়টা থাকে তাহলে এই সম্পদটা আমাদের দুই জায়গায় যাবে, কারণ সমন্বয়ের জিনিস কয় জায়গায় যায়? দুই জায়গায় যায়। তাহলে সমন্বয় থাকলে কিছু অংশ ইনকাম স্টেটমেন্টে যাবে, কিছু অংশ আমাদের যাবে হচ্ছে কারেন্ট অ্যাসেটে। তাহলে প্রথম ধারণা ক্লিয়ার হতে হবে, শুধু রেওয়া মিলে থাকলে কারেন্ট অ্যাসেটে, আর সমন্বয়ে থাকলে কিছু অংশ যাবে ইনকাম স্টেটমেন্টে, কিছু অংশ যাবে কোথায়? কারেন্ট অ্যাসেটে। ঠিক আছে, এইটুক ধারণা আগে ক্লিয়ার হতে হ্যাঁ হবে। এবার আসি কেন বলতেছি ইনকাম স্টেটমেন্টে যাবে, একটু খেয়াল করে দেখো। এই পণ্যটা বিক্রয়ের কথা বলা আছে নিচে 6 নম্বরে, গুডস অন কনসাইনমেন্ট সোল্ড টাকা 900 টাকা। এই যে পণ্যটা আমরা আনছিলাম কারবারে, সেই পণ্যটা এখন বিক্রি করছি আমরা হচ্ছে চালানের মাধ্যমে, যে পণ্যটা আনছি এটাকে আমরা বিক্রি করছি 900 টাকায়, সাবজেক্ট টু এ কমিশন ফর এজেন্ট 5%, যেখানে কমিশন দেওয়া লাগছে 5%। এখন খেয়াল করো, এই পণ্যটা তো বিক্রি করছি আমরা, করছি না? হ্যাঁ চালানির মাধ্যমে যে পণ্যটা আনছি এটা আমরা বিক্রি করছি। বিক্রি করলে যে কোনো পণ্য বা যে কোনো সম্পদ যাই বলি না কেন, আমরা বিক্রি করলে লাভ হতে পারে, লস হইতে পারে, পারে না? হ্যাঁ পণ্য বিক্রি করলেই আমাদের কি হতে পারে? লাভ হতে পারে, লস হতে পারে। লস হতে পারে। তাহলে এই যে যে বিক্রয় সংক্রান্ত লাভ লস, যদি লাভ হয় তাহলে এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, আর যদি লস হয় তাহলে নন অপারেটিং এক্সপেন্স। কথা বোঝা গেছে? অর্থাৎ হ্যাঁ চালানি পণ্য বিক্রয় জনিত যদি কোনো লাভ হয় তাহলে সেটা নন অপারেটিং ইনকাম, আর যদি কোনো লস হয় তাহলে সেটা নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, তাহলে এখন আমাকে ওয়ার্কিং করে বাইর করতে হবে যে আসলে এই পণ্যটা বিক্রি করে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে, এটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এজন্য আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। এই সবটা আমরা মোটামুটি 2-4 লাইন ফাঁকা দিয়ে, পরীক্ষার হলে 2-4 লাইন ফাঁকা দিয়ে আমরা আগে এটা লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে আমরা লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এটা বের করব, আর কত অংশ আমার কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো, এটা আমাকে কাজটুকু আমাদের এখানে করে যেতে হবে। সেটা হচ্ছে দেখো, তুমি কারেন্ট অ্যাসেট হিসেবে ততটুকুই দেখাবা যা তোমার কাছে থাকবে, সম্পত্তি তোমার কাছে যতটুকু অবশিষ্ট থাকবে সেটুকু তুমি কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবা, আর লাভ বা লসের অংশটুকু তুমি নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্সে দেখাবা। তাহলে খেয়াল করো, গুডস অন কনসাইনমেন্ট সোল্ড ফর টাকা 900, এই পণ্যটা তুমি বিক্রি করছো 900 টাকায়। আর তাহলে হিসাব অনুযায়ী 900 টাকা তোমার কাছে থাকার কথা, এই টাকাটা তোমার কাছে থাকার কথা, কিন্তু এই টাকাটা তোমার কাছে নাই। সেখান থেকে অলরেডি 5% কমিশন দেওয়া লাগছে। সেখান থেকে অলরেডি কত টাকা দেওয়া লাগছে কমিশন? 5%। তাহলে কিসের উপর 5% কমিশন? 900 টাকার উপর। 900 টাকার উপর 5% কমিশন দিলে তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকে বলো তো? 900-র উপর 5% কমিশন কত হয়? 45 টাকা আটশো হয় না? পঞ্চান্ন হ্যাঁ, 900-র উপর 5% কমিশন হয় 45 টাকা। তাহলে 900 থেকে 45 টাকা বাদ দিলে থাকে 855 টাকা। এই যে তোমার কাছে 855 টাকা আছে কমিশনটা বাদ দেওয়ার পরে, এইটুকু হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। এটা কি তোমার কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এবার এই যে যতটুকু হাতে আছে আমাদের হচ্ছে এবার লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা বুঝতে হবে। লাভ লস বের করতে গেলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ডিফারেন্স করতে হয় না? হ্যাঁ তাহলে দেখো, বিক্রয় মূল্য নিট আমাদের হাতে থাকতেছে 855 টাকা, আর এই পণ্যটার ক্রয় মূল্য উপরে দেওয়া ছিল 720 টাকা। গুডস আউট অন কনসাইনমেন্ট ক্রয় মূল্য ছিল 720 টাকা। তাহলে 720 টাকার জিনিস এখন আমার হাতে আছে 855 টাকা মূল্য। তাহলে বলো তো লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ লাভ। অবশ্যই লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে দেখো, 855 মাইনাস 720, 135 টাকা, তাই না? হ্যাঁ আচ্ছা, এই যে যতটুকু কথা বললাম মুখে মুখে, এইটার প্রভাব দেখো আমি দেখাইছি ওয়ার্কিংস এর মাধ্যমে। এই দেখো, এই যে ক্যালকুলেশন অফ প্রফিট অর লস অন কনসাইনমেন্ট, আমি জানি না প্রথম অবস্থায় প্রফিট হবে নাকি লস হবে। এ কারণে দেখো আমরা এই কাজটা এখানে লিখছি, সেলস থেকে কমিশনটা বাদ দিছি, দিয়ে থাকে 855 টাকা। এটা লিখতে হবে ডিউ ফ্রম কনসাইনি নামে, এই কথাটা লিখতে হয় ডিউ ফ্রম কনসাইনি নামে। যা সি এ পাশে এটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, এটা এইটুকু হবে কারেন্ট অ্যাসেট। তাহলে আমার নিট বিক্রয় মূল্য হাতে আছে 855, যার ক্রয় মূল্য ছিল আমার 720 টাকা। তাহলে আমার প্রফিট হয়েছে কত টাকা? 135 টাকা। 35। এইটুক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে এই যে 135 টাকা এটা লাভ হয়েছে, এটা আমার হচ্ছে নন অপারেটিং ইনকাম। যদি এখানে লস হইতো তাহলে নন অপারেটিং এক্সপেন্স হিসেবে যাইতো। তাই আমরা যেহেতু নন অপারেটিং ইনকামে ছিলাম, নন অপারেটিং ইনকামে ইনভেস্টমেন্ট ইনকামের সাথে এইটুকু আসবে আমার নন অপারেটিং ইনকাম হিসেবে। তাই দেখো আমরা লিখছি
নন অপারেটিং ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম আর প্রফিট অন কনসাইনমেন্ট। ঠিক আছে? হ্যাঁ। এই দুইটা যোগ করলে হয়েছে 755 টাকা, তাহলে উপরে ছিল 7060 টাকা, তার সাথে 755 আমরা যোগ করব। এই পেজ হয়ে গেছে, এটা স্ক্রিনশট দাও তো, আমি পরের পেজে যাব। এবং এটা ডব্লিউ ওয়ার্কিং এর মাধ্যমে পাইছি, সেটাও আমরা কিন্তু লিখে দিচ্ছি। আচ্ছা, ভাই এ- ওয়ার্কিংসটা কি ছকের নিচে করবো? হ্যাঁ, ছকের নিচে করবা। আচ্ছা। এবার আসো, নন অপারেটিং ইনকাম যোগ করলাম, এখান থেকে নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়, একটাই আছে আদার এক্সপেন্স, সেটা বাদ দিলাম 820। 820 বাদ দিলে থাকে নিট ইনকাম, দেখেন 7815 থেকে 820 বাদ দিলে 6955, সরি 95। এটাই হচ্ছে আমাদের নিট ইনকাম। বলেন এখন, ইনকাম স্টেটমেন্টে যে তথ্যটা বোঝালাম, যতটুকু বোঝালাম, কোনো প্রশ্ন আছে কিনা? নাই ভাই। নাই। ওকে, এবার আসবো রিটেন আর্নিং স্টেটমেন্ট চাই নাই, তারপর রিটেন আর্নিং স্টেটমেন্ট আমাদের ওয়ার্কিং হিসেবে আমরা করব। ওপেনিং রিটেন আর্নিংস, তার সাথে আমরা কারেন্ট ইয়ার প্রফিট, এই যে নিট ইনকাম যেটা পাইছি যোগ করব, বাদ দেবো চারটা জিনিস, সেই চারটা জিনিস আছে কিনা আমরা খুঁজে বার করি। তার আগে ওপেনিং রিটেন আর্নিংস অঙ্কে আছে কিনা দেখি। দেখেন রিটেন আর্নিংস নামে এই যে 6050 টাকা আছে, রিটেন আর্নিংস 6050, এর সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ করতে হবে, আমরা ওটা যোগ করব। বাদ বাদ দেবো চারটা জিনিস: ট্যাক্স পেইড, ট্রান্সফার টু এনি ফান্ড, প্রপোজ ডিভিডেন্ড, আর ইনক্রিজ ইন ট্যাক্সেশন প্রভিশন, নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই চারটার কয়টা আছে এখানে, খুঁজে বার করেন তো। দুটো, তিনটা আছে, না দুটোই ট্যাক্সিং আছে। তিনটা আছে, প্রভিশন। তিনটা আছে। ট্যাক্স পেইড আছে 4000 এওয়া মিলে, তারপরে দেখেন ও হ্যাঁ, ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজ, এক্সটেনশন প্রভিশন। ট্যাক্স বাড়াতে বলছে 5000, এই একটা যাবে। আর প্রপোজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড কাটতে হবে 10%। এই রাসেল, ডিভিডেন্ড কাটতে হয় কিসের উপর? শেয়ার প্রাইস ভাই। শেয়ার ক্যাপিটালের উপর। শেয়ার ক্যাপিটালের উপর একটা জিনিস থাকলে বাদ দিয়ে তারপরে কাটতে হয়, সেটা কি কত? শেয়ার ক্যাপিটালে থেকে একটা জিনিস বাদ দিয়ে কাটতে হয় যদি সেটা অঙ্কে থাকে, আমাদের আগের অঙ্ক ছিল। এটা তো এখানে তো নাই, ওরে এটা নাই, নমুনা সেই নেই। সেটা কি থাকলেই থাকবে সেটা বল। কোয়ালসেন এরিয়া। হ্যাঁ হ্যাঁ কলস হ্যাঁ। ইন এরিয়ার যদি থাকে তাহলে সেই শেয়ার ক্যাপিটাল থেকে এটা বাদ দিয়ে তার উপর পার্সেন্টেজ কাটতে হয়। সুতরাং এখানে নাই, আর বাদ দিব না। যা নাই তাও বলি তোকে মনে রাখার জন্য, যাতে মনে পড়ে, এই কারণে। তো এই হচ্ছে আমাদের রিটেন আর্নিং স্টেটমেন্ট। ঠিক আছে? ঠিক। হ্যাঁ ভাইয়া। নেক্সট, লাস্ট স্টেপ আমাদের ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটে প্রথমে আমরা জানি অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট আসবে। কারেন্ট অ্যাসেট হিসেবে আমাদের প্রথমে কি কি আছে, এখানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক তো বসবে। তারপরে কি কি আছে একটু দেখি। এই যে আমাদের ক্যাশ এট ব্যাংক অঙ্কে আছে 20,730 টাকা, ক্যাশ ইন হ্যান্ড অঙ্কে নাই। গুডস অ্যান্ড কনসার্ন। আচ্ছা, এবার দেখি এখানে এই পরপরই এই দিকে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 14,200। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্যালকুলেশনটা কি হবে মালিহা, কেমন হবে বলো তো? ভাইয়া ওর থেকে ব্যাড ডেট বাদ দিতে হবে। আরো একটা জিনিস বাদ যাবে না? একটা, ও হ্যাঁ, সেলস। সেলস রিটার্ন বাদ যাবে না? হ্যাঁ। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 14,200, তার থেকে মাইনাস সেলস রিটার্ন 3200, তার থেকে মাইনাস ব্যাড ডেপ্ট যেটা কাটছিলাম আমরা সেলিং এক্সপেন্সে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো গুডস অন কনসাইনমেন্টে আমরা যে ওয়ার্কিং এর মাধ্যমে 855 টাকা পাইছিলাম, ওইটা যাবে কারেন্ট অ্যাসেট হিসেবে। তারপরে হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি 10,090 সাথে কিন্তু ওই হ্যাঁ, 2500 যোগ। কত যাবে গুড এর কনসাইনমেন্টে? কত যাবে? ওই যে 855 যাবে ওয়ার্কিং এ, তুমি এখানে দেখাইছিলে না? সিএ লেখা আছে। এই যে সিএ কারেন্ট অ্যাসেট হিসেবে যতটুকু যাবে, এই যে একটু লিখে দিছিলাম না? তো আর অ্যাডজাস্টমেন্টে না থাকলে ওই যেটা দিয়ে থাকবে ওটাই দিব। হ্যাঁ হ্যাঁ, যদি সমন্বয়ে না থাকে শুধু রেওয়া মিলে যেটা আছে ওইটা ধরে বসাই দিবা, ওটার আর কোনো কাজ নেই। ঠিক আছে।
ওকে, তাহলে এটা গেল। আর কোনো চলতি সম্পদ কি আমাদের আসে চোখে পড়ে? ইনভেস্টমেন্টটাকে কিন্তু দুই ভাবে লেখা যায়, আমি কিন্তু বলছি বইতে দুই ভাবে লেখা আছে। কোনো এক জায়গায় কারেন্ট, যদি সব ইনভেস্টমেন্টের পাশে সুদের হার উল্লেখ না থাকে, তা সেটাকে কারেন্ট অ্যাসেট হিসেবে ধরলেও কিন্তু হবে, অঙ্ক সমস্যা নেই। আর যদি না থাকে, লং টার্ম ইনভেস্ট যদি মনে না থাকে বা ই করতে চাও, লং টার্ম ইনভেস্টমেন্ট নামে দেখাই দিও, তাও সমস্যা না। সুতরাং এইগুলোই আমাদের কারেন্ট অ্যাসেট হিসেবে আসতেছে। আর দেখো, ইনভেস্টমেন্টের বিষয় তো বললাম, আর একটা থাকে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, স্থায়ী সম্পদ। এখানে মাত্র একটাই আছে, স্থায়ী সম্পদ, প্লান্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা, এছাড়া আমাদের ইনট্যানজিবল অ্যাসেটও নাই, ফিকশন অ্যাসেটও নাই, আছে? না। না। কয়টা ফিকশন অ্যাসেটের নাম বলছিলাম, মনে আছে? হ্যাঁ। এই রেশমা, বলো তো কয়টা ফিকশন অ্যাসেটের নাম বলছিলাম? না। রেশমা, চারটা। বলেন কি কি? প্রিলিমিনারি এক্সপেন্স, তারপর হচ্ছে ডিফার্ড অ্যাডভার্টিসমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, তারপর আরো আর দুটা? কি একটা ডিবেঞ্চার ছিল, আমার মনে নাই। আন্ডাররাইটিং কমিশন। আন্ডাররাইটিং কমিশন। হ্যাঁ, আরেকটা? আর আর হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ হ্যাঁ, ডিবেঞ্চার। ডিসকাউন্ট অন ইস্যু অফ বন্ড বা ডিবেঞ্চার। ঠিক আছে। সো আমাদের এই চারটা হচ্ছে ফিকশন অ্যাসেট, এগুলো অঙ্কে নাই। সুতরাং আমাদের অ্যাসেট পাশে আর কিছুই আসে না, এগুলো যোগ করলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাচ্ছি। যা যা আমরা বললাম, এগুলো এগুলো তো যোগ করলে বেশি টোটাল অঙ্কে থাকে না, মনেও তো থাকে না, দুই একটা থাকে। থাকে। হ্যাঁ, তা থাকে না, ঠিক আছে তোমার কথা। তাহলে ভাই পড়ে দরকার কি? যদি তোমার দিয়ে দেন তখন কি করবা? না থাকার কারণে মনেও থাকে না। এই জন্যই তো আমি প্রতিদিন জিজ্ঞেস করি, না থাকার কারণে মনে থাকে না বোধহয়, এই জন্যই তো আমি জিজ্ঞেস করি। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের, দেখো, অ্যাসেট পাশে টোটাল যোগফল আসে দাঁড়াচ্ছে হচ্ছে 61,075 টাকা। অ্যাসেট পাশে তথ্যগুলো নিয়ে কোনো প্রশ্ন কি কারো আছে আর? না ভাইয়া। এবার হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি দিয়ে ক্যাপিটাল স্টক লিখে আমাদের শেয়ার ক্যাপিটাল লিখতে হবে। শেয়ার ক্যাপিটাল ছিল 30,000, দেখো আমরা সেটা লিখছি। এরপর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ক্ষেত্রে আমি কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় বলে দিছিলাম। সেটা হচ্ছে ক্লোজিং রিটেন আর্নিংস, তারপর হচ্ছে জেনারেল রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, আর এটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। এই চারটা জিনিসই মুখস্থ রাখলেও যথেষ্ট। কি কি বললাম? ক্লোজিং রিটেন আর্নিংস, জেনারেল রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, আর এটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। ঠিক আছে? কিছু কিছু জায়গায় এই হ্যাঁ। বিষয়গুলো মনে রাখবা। তো দেখো তো, আমাদের এই যে চারটা বিষয় বললাম, এই চারটা বিষয়ের একটাই অঙ্কে আছে বা দুইটা। সেটা হচ্ছে ক্লোজিং রিটেন আর্নিংস তো সবসময় থাকবে, আর জেনারেল রিজার্ভটা হয়তো আছে। সেটা আছে, দেখো, জেনারেল রিজার্ভ বাড়তেও বলিনি, কমাইতেও বলিনি। ঠিক আছে? রিটেন আর্নিংস ক্লোজিং যেটা, সেটা তো আমরা জানি, এখানে ক্লোজিং রিটেন আর্নিংস লিখতে হবে। শুধু রিটেন আর্নিংস লেখা হয়, সেটা হবে ক্লোজিং রিটেন আর্নিংস। হ্যাঁ, ক্লোজিং রিটেন আর্নিংস। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাসেট পাশের, সরি, দায় পাশে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এই পেজ হয়ে গেছে, এটা স্ক্রিনশট দেন। দিয়েছি ভাইয়া। অঙ্কে লং টার্ম লায়াবিলিটিস নাই, সরি, হ্যাঁ, লং টার্ম পরে আসবে। কারেন্ট লায়াবিলিটিস আছে, অ্যাকাউন্টস পেয়াবল, এটা কমন সব সময় থাকবে। তারপরে আছে, দেখবেন আমরা ডিভিডেন্ড কাটছিলাম, ওইটা আসবে। ট্যাক্সেশন প্রভিশন বাড়ছে, সেটার সাথে যোগ করতে হবে। এই দুইটা তিনটাই আছে, দেখেন, কারেন্ট লায়াবিলিটিস। যোগ করে দেন, দেখেন টোটাল লায়াবিলিটি মিলে গেছে। ঠিক আছে? হ্যাঁ।